আচ্ছা, আজকে হচ্ছে আমরা সূত্রগুলো কিছুক্ষণ আগেই শিখলাম। তো এই সূত্রগুলো নিয়ে আমরা এখন এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো এখন হচ্ছে আমরা অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলকগুলো নিয়ে ডিসকাস করব। তো আমরা দেখতে পেতেছি যে এখানে কতগুলো সূত্র আমরা কিছুক্ষণ আগেই লিখছিলাম। তো আবার একটু লিখলাম এই কারণে যে আমরা এই সূত্রগুলোর সাথে এই ম্যাথগুলো মিলিয়ে তারপর হচ্ছে আমরা অ্যান্সারগুলো বের করবো। ঠিক আছে, তো আমরা সূত্রগুলো আর রিপিট করলাম না, আমরা ডিরেক্ট ম্যাথে চলে গেলাম। তো এখানে আমাদের বইয়ের মধ্যে মানে যেগুলো আসার মতো, পরীক্ষা আসার মতো কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমি এখন ডিসকাস করব। তার মধ্যে অতি সংক্ষিপ্ত হচ্ছে যে প্রথম দুইটা প্রশ্ন, এটা কিন্তু আমাদের ইয়াতে দেওয়া আছে, এখানে সূত্রের মধ্যে দেওয়া আছে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে দ্বিপদী রাশি কাকে বলে। কিছুক্ষণ সর্বপ্রথমে কিন্তু আমি সংজ্ঞাটা শিখাইছিলাম যে দুই পদযুক্ত রাশিকেই আমাদের দ্বিপদী রাশি বলে। এটা আমাদের এক কথায় উত্তর, ইজি। তো তারপর আসতেছে 2 নাম্বার, যে ধনাত্মক পূর্ণ সংখ্যা সূচক দ্বিপদী উপপাদ্য অথবা a প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতিটা লেখো। তো এই দুইটা প্রশ্নের উত্তর কিন্তু সেম, কিন্তু তোমরা যদি পরীক্ষার হলে যদি বলে a প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতিটা লেখো, তাহলে কি মানে অনেকে থমকায় যেতে পারো যে আমি কোন সূত্রটা লিখবো। ঠিক আছে, অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা সূচক দ্বিপদী উপপাদ্য। দেখো আমি কিন্তু প্রথমেই আলোচনা করছিলাম যে দ্বিপদী উপপাদ্য দুই ধরনের এখানে আলোচনা করা হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা সূচক, আরেকটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা সূচক। তো a প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতি তো আমাদের কিছুক্ষণ আগে আমরা শিখছিলাম। তো এটা একটু মনে রাখার ট্রিক্সগুলো বলছিলাম নিশ্চয়ই, তো এটা আর বুঝাইলাম না। তারপর আসতেছে যে 3 নম্বর প্রশ্ন, এখন থেকে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে 1 প্লাস 2x টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে প্রথম দুটি পদ বের করো। ফার্স্ট অফ অল এই চ্যাপ্টারে তোমার কিন্তু সর্বপ্রথম চিন্তা হবে যে এই যে আমাদের যে ম্যাথটা দেওয়া আছে, সব এই চ্যাপ্টারে যত ধরনের ম্যাথ আছে সব ম্যাথে প্রথমে তোমাকে আগে যাচাই করে নিতে হবে এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক পূর্ণ সংখ্যা সূচক দ্বিপদী উপপাদ্য এখানে অ্যাপ্লাই হবে। তো চিনার উপায়টা কি? চিনার উপায় হচ্ছে এখানে প্রথমত ব্র্যাকেটের ভিতরে দেখবো যে এখানে দুইটা পদ আছে 1 2x, তারপরে কি আছে উপরে পাওয়ার হিসেবে 5 আছে। তো আমি তোমাকে প্রথমে বলছিলাম যে এখানে এই চ্যাপ্টারে মানে ধনাত্মক নাকি ঋণাত্মক বোঝার উপায়টা হচ্ছে যে এখানে পাওয়ারটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক। দেখতে পেতেছি 5, এটা কিন্তু একটা ধনাত্মক 5, ঠিক আছে, প্লাস 5। তার মানে বুঝতেছি যে এখানে কিন্তু আমাদের এই ধনাত্মক দ্বিপদী উপপাদ্য অ্যাপ্লাই হবে। তো এখানে চাইছে যে কি এর বিস্তৃতিতে প্রথম দুটি পদ বের করো। তাহলে প্রথম দুইটা পদ কই থেকে বের করব? ওই যে আমরা যে a প্লাস x টু দি পাওয়ার n এর বিস্তৃতিটা লিখলাম না, এটা এই বিস্তৃতি থেকে আমরা দুইটা পদ বের করব। তো প্রথম যে পদটা, সেই পদটার নাম হচ্ছে প্রথম পদ, পরেরটা দ্বিতীয় পদ, পরেরটা তৃতীয়, পরেরটা চতুর্থ, এইভাবে r-তম পদ n-তম পদ। ঠিক আছে, তো যদি বলে যে প্রথম দুটি পদ বের করো, তাহলে এই এতটুক পর্যন্ত কিন্তু আমরা বের করব, এতটুক পর্যন্ত আমরা বের করব। তো বের করা মানেই কি? মান বের করা, এখান থেকে মান বের করতে হবে। তো মানটা কিভাবে বের করব? সর্বপ্রথম এই চ্যাপ্টারে তোমাকে আগে এই যেই ম্যাথটা দেওয়া থাকবে সেটার সাথে তুমি, যেহেতু এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা সূচক, এটার সাথে তুমি তুলনা করবে আমাদের এই যে ধনাত্মক পূর্ণ সংখ্যা সূচক দ্বিপদী উপপাদ্যের আকারটা, এটার সাথে তুলনা করব। তাহলে তুলনা করো, তুলনা করলে কি হইতেছে, এ এই যে ব্র্যাকেট আছে প্রথমে এ, তাহলে প্রথমে যে মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এর মান হবে প্লাস আছে, প্লাসের মতো 2x, এখানে মেইন ফর্মুলায় কিন্তু x আছে, তার মানে এখানে পরীক্ষার হলে যে কোনো কিছু দিতে পারে x এর মান 2x 3x 5x, কিন্তু কম্পেয়ার করব কার সাথে? এটার সাথে। তাহলে কম্পেয়ার করলে x এর মান হচ্ছে 2x, আর উপরে পাওয়ার কি n এর মান এখানে 5। তো আমাদের এখানে যে আমি সূত্রটা বললাম যে এই প্রথম দুইটা পদটা বের করব, এই দুইটা পদের মধ্যে কি কি আছে? a আছে, n আছে, a n x। তাহলে আমাদের এখান থেকে মেইন উদ্দেশ্য যে যেই ম্যাথটাই দেওয়া থাকবে সেই ম্যাথটা তুলনা করব কার সাথে? a প্লাস x টু দি পাওয়ার n এর সাথে। তুলনা করে এখান থেকে আমাদের a, x এবং n এই তিনটার মানটা বের করে আনতে হবে। তাহলে আমরা এটার সাথে এটা কম্পেয়ার করলে প্রথম মানটা কার? এর মান, পরেরটা x এর মান, পরেরটা n এর মান। তাহলে প্রথম দুইটা পদ চাইছে, তাহলে আমরা লিখব যে 1 প্লাস 2x টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে প্রথম দুটি পদ সমান সমান। প্রথম পদটা কি? a টু দি পাওয়ার n। তাহলে আমাকে বলো যে এই ম্যাথটার জন্য এর মান কত হবে? অবশ্যই 1, ঠিক আছে। তাহলে a মান হচ্ছে 1, n এর মান কত? 5। তাহলে বসায় দিই, সরি এটা হবে 5 প্লাস, তারপর হচ্ছে nc1, এটার মধ্যে n এর মানটা বসাও 5c1, এর মান কত? এখানে বলছিলাম 1 টু দি পাওয়ার n - 1 মানে কত? 5 - 1। x এর মান কত? x এর মান হচ্ছে এখানে 2x,
তাহলে 2x টু দি পাওয়ার উপরে পাওয়ার কত 1। তাহলে এবার একটু ক্যালকুলেশন করি, 1 এর উপর পাওয়ার যাই হোক না কেন অলওয়েজ 1 লিখলাম। 5c1 এটা তুমি যদি ক্যালকুলেটরে হিসাব করো, আমি প্রথমে একটা সূত্র বলছিলাম যে nc1, এখানে n এর মান যাই হোক না কেন নিচে যদি 1 থাকে তাহলে কি হবে আমাদের ওই মানটাই হবে, মানে n হবে। তাহলে এটার জন্য কি হবে 5 হবে, 5। 1 এর উপর পাওয়ার যাই থাকুক না আলটিমেটলি তো 1ই লেখা লাগবে না। 2x এর উপর পাওয়ার 1 মানে 2x, তাহলে 5 আর 2x গুণ দিলে 1 প্লাস 10x, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। এই ম্যাথটা দিয়ে আমাদের বইয়ের মধ্যে কিন্তু অনেকগুলোই আছে ম্যাথ। তো তোমাকে এখানে কখনো বলবে যে প্রথম দুটি পদ বের করো অথবা প্রথম তিনটি পদ বের করো, প্রথম তিনটি পদ বললে কি হবে আমাদের তখন কিন্তু এই প্রথম থেকে শুরু করে এই তিনটা পদ আমাদের বের করতে হবে। তো আশা করি এই ম্যাথগুলো বুঝতে পারছো। যে কোনো একটা ম্যাথ বুঝলেই কিন্তু আমাদের বইয়ের যত ম্যাথ আছে সবগুলো কিন্তু আমাদের হাতের নাগালে চলে আসবে। তো আশা করি বুঝতে পারছো। এরপর আসো নেক্সট আমাদের অতি সংক্ষিপ্ত 4 নাম্বার এবং 5 নাম্বারটা অনেকটাই সেম আছে, এগুলো কিন্তু আমাদের সূত্র, ঠিক আছে। তো সূত্রগুলো আমি লিখলাম যে 1 + x টু দি পাওয়ার n এর বিস্তৃতিটা লেখো, ঠিক আছে। তো আমাদের এটা কোন সূত্রের সাথে মিলে দেখো তো, 1 + x টু দি পাওয়ার n, এই যে এই সূত্রের সাথে মিলে না, ঠিক আছে। আমাদের ডাইরেক্ট কিন্তু এই সূত্র থেকে আসছে, তো আমরা সূত্রটা এখানে বসায় দিব। আর মাইনাসের ক্ষেত্রে কি হবে 1 - x টু দি পাওয়ার n, জাস্ট কেবল যেগুলো এখানে দেখো বিজোড় সংখ্যা, বিজোড় পদ কিন্তু আমাদের এইটা nc1, বিজোড় পদ কিন্তু nc3 x টু দি পাওয়ার কিউব। তো বিজোড় পদগুলোর আগে জাস্ট কেবল মাইনাস হবে, কখন যখন মাইনাসের সূত্র হবে 1 - x টু দি পাওয়ার n, সবার লাস্টের পদটা হবে -1 টু দি পাওয়ার r ncr x টু দি পাওয়ার r, এই এতটুকু। তারপর আসো আমাদের এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে 2 + x টু দি পাওয়ার 14 এর বিস্তৃতিতে সাধারণ পদ কত। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায় সময় থাকে পরীক্ষায়। তো প্রথমত আমাদের এখানে চিন্তা হবে যে এটা কি আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যাসূচক দ্বিপদী উপপাদ্য হবে নাকি ঋণাত্মক পূর্ণ সংখ্যাসূচক, তার আগে আমাদের চিন্তা হবে। তো আমরা দেখতে পাইতেছি যে এখানে পাওয়ারটা, এই চ্যাপ্টার সবার আগে দেখবো এখানে পাওয়ারটা ধনাত্মক নাকি ঋণাত্মক, বাস। এখন দেখতে পাইতেছি এখানে 14টা হচ্ছে +14, তার মানে বুঝতেছি যে এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যাসূচক দ্বিপদী উপপাদ্যের ফর্মুলাগুলো এখানে ইউজ হবে। তো প্রথমত আমাদের যখনই 2 + x টু দি পাওয়ার 14 বলবে তখন, মানে যে কোনো টাইপের ম্যাথ বলবে তখন কিন্তু আমাদের এখান থেকে ax এবং n এর মান এই যে এখান থেকে এইভাবে বের করে আনতে হবে, এটার সাথে এটা কম্পেয়ার করব। কম্পেয়ার করে a এর মান এখানে কত 2, x এর মান এটার জন্য কত xc, n এর মান এটার জন্য কত, n এর মান এটার জন্য 14। তো এখন আমরা এখান থেকে ax এবং n এর মানটা বের করে আনলাম। প্রশ্নটা কি চাইছে, সাধারণ পদ। তো প্রথমেই আমি লিখছিলাম যে এর বিস্তৃতিতে সাধারণ পদ বা এই পদের আরেকটা নাম আছে r+1 তম পদ, ঠিক আছে। পরীক্ষার হলে যদি বলে যে এই 2 + x টু দি পাওয়ার 14 এর বিস্তৃতিতে এর r+1 তম পদ বের করো, তাহলে কিন্তু সেম কোশ্চেন, সরি সেম অ্যান্সার। তো সাধারণ পদের ফর্মুলাটা কি বলছিলাম যে এই যে আমাদের যে বিস্তৃতিটা আছে এটার r তম পদ কোনটা, এই যে এইটাই হচ্ছে আমাদের এই বিস্তৃতির সাধারণ পদ, ধনাত্মক পূর্ণ সংখ্যাসূচক দ্বিপদী উপপাদ্যের সাধারণ পদ। ফর্মুলাটা কি ncr a টু দি পাওয়ার n - r x টু দি পাওয়ার, ঠিক আছে। এখানে দেখতে পাইতেছি যে n a x তিনটার মান দেওয়া আছে, r এর মানটা কিন্তু এখানে আমাদের এখন কাজে লাগবে না, ঠিক আছে। r এর মান এটা আমরা সামনে যত ম্যাথ করব তখন কাজে লাগবে। এটা হচ্ছে আমাদের r মানে বোঝায় যে তম পদ, ঠিক আছে। তম পদ এটা আলাদাভাবে বের করে তারপর r এর মান এখানে বসাইতে হয়। তো এখান থেকে বেসিক্যালি প্রথমত আমাদের জানা আছে যে n a এবং x এর মানটা জানা আছে। তো এটার জন্য আমাদের বলতো a এর মানটা কত 2, x এর মান কত এখানে x, n এর মান কত 14। তাহলে এটা লিখবো কি হবে, এখানে বসাও, সূত্রে বসাও। প্রথমে সূত্রে কি আছে ncr, তাহলে n এর মানটা বসাও, সাধারণ পদে n এর মান এখানে কত 14 c, r এর মতই থাকবে। পরে কি আছে a টু দি পাওয়ার n - r, তাহলে এর মান এটার জন্য কত 2, n - r মানে 14 - r, x টু দি পাওয়ার r, x এর মান এটার জন্য কত x টু দি পাওয়ার r, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর মানে বেশি কিছু করার দরকার নেই, এতটুকু পর্যন্তই রেখে দিলে হবে। তো আশা করি বুঝতে পারছো এই ম্যাথটা। এই ম্যাথ দিয়ে কিন্তু আমাদের মোটামুটি তোমার 10টার মতো বা 15টার মতো তুমি যদি করো, তো রচনামূলকে কিন্তু এই টাইপের সাধারণ পদ দিয়ে ফর্মুলাটা ইউজ হবে। তো সামনে আমরা এটা দেখব। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। ধন্যবাদ। আচ্ছা, এরপর দেখো আমাদের অতি সংক্ষিপ্তে 7 নম্বর প্রশ্নে বলতেছে যে a + x টু দি পাওয়ার 14 এর বিস্তৃতিতে পদ সংখ্যা কয়টি।
তো প্রথমত তোমাকে আগে চিনতে হবে এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মকের সূত্র এখানে ইউজ হবে। তো আমি এখানে পাওয়ারের দিকে লক্ষ্য করলে দেখতে পাইতেছি যে +14 আছে, তার মানে বুঝতে পারতেছি এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যাসূচক দ্বিপদী উপপাদ্যটা ইউজ হবে। ওকে ফাইন। এর বিস্তৃতিতে পদ সংখ্যা কয়টি? সর্বপ্রথম তোমাদেরকে শিখেছিলাম যে পদ সংখ্যা বের করার সিস্টেমটা কি। তো এখানে পদ সংখ্যা বের করার সিস্টেমটা হচ্ছে জাস্ট কেবল যেই আমাদের এই পাওয়ারটা আছে পাওয়ারের সাথে এক যোগ করে দিলে আমাদের পদ সংখ্যা বের হয়ে যাবে। তাহলে বলো তো এটার জন্য পদ সংখ্যা কত হবে? প্রথমত এখানে পাওয়ারটা দেখি 14, 14 এর সাথে এক যোগ করলে কত হয়? 15। এই হচ্ছে আমাদের অ্যান্সার, একদম ইজি। সরি, একইভাবে তুমি যদি এখানে n এর মান পৃথিবীর কোটি কোটি সংখ্যা থাকুক না কেন, জাস্ট কেবল এক যোগ করে দিলে আমাদের পদ সংখ্যা হয়ে যাবে। ওকে, এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট 8 এবং 9, মানে 8 9 বলে কথা না, আমি জাস্ট তোমাদেরকে জাস্ট কেবল একটা দুইটা নিয়ম শিখিয়েছি। তো একটা দুইটা নিয়ম তুমি যদি বইতে তুমি যদি খেয়াল করো তাহলে বইতে কিন্তু আমাদের মোটামুটি এই মধ্যপদ দিয়ে, যে এখানে মধ্যপদ লেখাটা দেখতে পাইতেছি, এই মধ্যপদ দিয়ে অনেকগুলো ম্যাথ আছে। তো এইটা যদি বুঝতে পারো, একটা বা দুইটা রুলস যদি বুঝতে পারো, দ্যাটস এনাফ ফর ইউ। তো এবার দেখতে পাইতেছি প্রথমত আমাদের এখানে যাচাই করতে হবে যে এটা কি ধনাত্মক পূর্ণ সংখ্যাসূচক নাকি ঋণাত্মক পূর্ণ সংখ্যাসূচক। তো এখানে আগে পাওয়ারের দিকে দেখি যে +50 আছে, ঠিক আছে, তার মানে বুঝতে পারতেছি যে এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যাসূচক দ্বিপদী উপপাদ্য। কিন্তু এবার আসো আমাদের এখানে যখন বলবে যে মধ্যপদ বের করো, তাহলে আমাদের এখানে সূত্রগুলো কি দেখাইছিলাম? মধ্যপদ বের করার ফর্মুলা, যখন n এর মানটা জোড় হবে আর n এর মানটা বিজোড় হবে, তার মানে যখন বলবেই যে মধ্যপদ বের করা, তখন তোমাকে কিন্তু এখানে n এর মানটা তোমার পজিটিভ তো আছেই, তো তারপর দেখবা যে এটা কি জোড় নাকি বিজোড়। 50, অবশ্যই এটা জোড়। তাহলে জোড় হলে আমাদের মধ্যপদ কয়টি হয় বলছিলাম? জোড় হলে মধ্যপদ একটি, ওই যে a+b² সূত্রে 2ab হচ্ছে মধ্যপদ, একটাই মাত্র মধ্যপদ। আর যদি হয় বিজোড় হয় তাহলে কিন্তু মধ্যপদ হবে দুইটি। তো এখন আমাদের এখানে চাইছে যে কততম হবে, মানে ওই মধ্যপদটা আমাদের কয় নাম্বার পজিশনে আছে সেটা বের করার ফর্মুলা হচ্ছে n/2 + 1। তাহলে আমরা এখানে একটু সাজাই লিখতে হবে, যে মানে লিখবো যে 1 + x⁻15 এর বিস্তৃতিতে n এর মান জোড়, সুতরাং মধ্যপদ হবে একটি, সমান সমান। এবার সূত্রটা বসাও, সূত্র কি n/2 + 1, মানে n এর মান এখানে কত? 50, 50/2 + 1 তম পদ, সবার লাস্টে লিখে দিব তম পদ। তাহলে 50 কে 2 দ্বারা ভাগ করলে 25, 25 আর 1 যোগ করে 26, 26 তম পদই হচ্ছে আমাদের এই দ্বিপদী বিস্তৃতির মধ্যপদ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো জোড়েরটা। এবার আসো বিজোড়েরটা দিয়ে করি। দেখো এখানে কিন্তু একটা বিজোড়, পাওয়ারটা কি বিজোড় না? 11 হচ্ছে আমাদের বিজোড়। তাহলে এত এর বিস্তৃতিতে মধ্যপদ কততম, মধ্যপদ কয়টি এবং কততম হবে? তো দেখো এখানে কিন্তু আগের প্রশ্নে কিন্তু মধ্যপদ কয়টি চাই নাই, ডাইরেক্ট বলছে কততম, কিন্তু আমরা এখানে কিন্তু লিখছি যে মধ্যপদ কয়টি। তো এখানে প্রশ্নে যদি কয়টি উল্লেখ নাও থাকে, তাও কিন্তু তোমাকে এখানে মধ্যপদ কয়টি এই কথাটা উল্লেখ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো যে 1 + x⁻11 এর বিস্তৃতিতে মধ্যপদ n এর মান বিজোড়, সুতরাং মধ্যপদ হবে কয়টি? দুটি, মধ্যপদ হবে দুটি, সমান সমান। সূত্রটা কি বলছিলাম? n + 1/2 n + 3/2। তাহলে n এর মান এটার জন্য কত? 11। তাহলে লিখবো যে 11 + 1/2 তম পদ ও 11 + 3/2 তম পদ। তাহলে এখানে ক্যালকুলেশন করো, 11 আর 1 যোগ দিলে 12, 12 কে 2 দ্বারা ভাগ করলে 6, 6 তম পদ ও 11 আর 3 যোগ করলে 4, 14, 14 কে 2 দ্বারা ভাগ করলে 7, 6 এবং 7 তম পদই হচ্ছে আমাদের এই বিস্তৃতিটার মধ্যপদ। আশা করি বুঝতে পারছো। এই দুইটা রুলস যদি বুঝো, তুমি কিন্তু তোমার কাছে দ্বিপদী বিস্তৃতি যত ধরনের মধ্যপদ দিয়ে ম্যাথ আছে তোমার একদম পানির মতো সোজা হবে। ঠিক আছে, তো আমরা আরো কয়েকটা দেখি, কারণ আমরা মাত্র একটা দেখছি নিয়ম। তো এরকম টাইপের আরো দুই একটা ম্যাথ দেখলে আমাদের কাছে আরো বেশি ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আবার আমাদের বাকি রয়েছে কয়টা? আরো 9 পর্যন্ত লিখছি। ঠিক আছে, এবার আসো অতি সংক্ষিপ্ত আমাদের 10 এবং 11 নম্বরটা। তো 10 এবং 11 নম্বরটা দেখতে পেতেছি যে x +
1+1/x⁴ এর ভিত্তিতে মধ্যপদ কয়টি? তাহলে এটা বলতো আমাদের, এটা কি ধনাত্মক হবে নাকি ঋণাত্মক পূর্ণ সংখ্যা দ্বিপদী উপপাদ্য? অবশ্যই এটা ধনাত্মক, কারণ এখানে পাওয়ারটা কি ধনাত্মক +7। তো চাইছে কি মধ্যপদ কয়টি? তাহলে এখানে যখন বলবে যে মধ্যপদ, তখনই কিন্তু আমাদের ধনাত্মকের পরে আমাদের বিবেচনা করতে হবে যে এটা কি জোড় নাকি বিজোড়। দেখতে পাচ্ছি সেটা একটা বিজোড়, তাহলে বিজোড় হলে মধ্যপদ কয়টি হয় বলছিলাম? 2টি। তাহলে আমরা এখানে লিখবো কি হবে যে x+1/x⁴ এর বিস্তৃতিতে তোমার n এর মানটা কি বিজোড়, n এর মান বিজোড়, সুতরাং মধ্যপদ হবে কয়টি? 2টি সমান সমান সূত্রটা কি n+1/2 n+3/2। তাহলে n এর মান এটার জন্য কত? 7+1/2 তম পদ ও 7+3/2 তম পদ, ঠিক আছে। 7+1 মানে 8 কে 2 দ্বারা ভাগ করলে 4 তম পদ, ও 7 আর 3 যোগ করলে 10 কে 2 দ্বারা ভাগ করলে 5 তম পদ। আশা করি বুঝতে পারছো। এবার আসো a+x⁴ এর বিস্তৃতিতে সাধারণ পদ কত? তো সাধারণ পদ দিয়ে কিন্তু আমরা কিছুক্ষণ আগেই ম্যাথটা দেখছি। সাধারণ পদ আগে দেখতে হবে এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক। দেখো এখানে কিন্তু শুধুমাত্র ধনাত্মক এবং ঋণাত্মকটা বিবেচনা করতে হবে কখন? সাধারণ পদ বের করার সময়। কিন্তু যদি বলে মধ্যপদ যদি বের করতে বলে, তখন কিন্তু তোমার এটা এখানে এই দেখতে হবে এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক এবং জোড় নাকি বিজোড়, 4টা জিনিস দেখতে হবে। কিন্তু সাধারণ পদের বেলায় শুধুমাত্র 2টা জিনিস, ধনাত্মক নাকি ঋণাত্মক। তাহলে এটা দেখতে পাচ্ছি ধনাত্মক কি দেখে বিবেচনা করবো? পাওয়ার দেখে। পাওয়ারটা যেহেতু +21, তার মানে এটা ধনাত্মক। তাহলে ধনাত্মকে কি চাইছে? সাধারণ পদ। তাহলে সাধারণ পদ দিয়ে তো কিছুক্ষণ আগেই বের করলাম, এটা না এনসিআর a⁴n−r x⁴r। তাহলে এখান থেকে a x এবং n এর মানটা বের করে আনতে হবে। তাহলে এটার জন্য বলো তো a এর মান কত? এই x এর মান xc, n এর মান কত? 21। তাহলে আমরা সাধারণ পদের ফর্মুলা বসায় দাও। 21 cr এর মান তো এই n−r মানে 21 - r, x⁴r মানে xc⁴r। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা অতি সংক্ষিপ্তগুলো বুঝতে পারছো, অত্যন্ত ইজি। তো ধন্যবাদ অতি সংক্ষিপ্তগুলোর সাথে তোমাদের থাকার জন্য। এখন আমরা বুঝবো হচ্ছে রচনামূলক এবং সংক্ষিপ্ত দুইটা একসাথে কম্বিনেশন। এখন যে ম্যাথগুলো করাবো, এটা কিন্তু একটা নিয়ম যদি বুঝো, বাকি রচনামূলকের যত অংশ আছে সবগুলো কিন্তু তোমার জন্য বোঝা একদম টোটালি পানির মতো ইজি হয়ে যাবে। তো নেক্সট রাউন্ডে আমরা আসতেছি। ধন্যবাদ। আচ্ছা, এবার আসো আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব, সেই টপিক্সটা যদি একবার একটু বুঝতে পারো, তাহলে কিন্তু আমাদের রচনামূলক এবং সংক্ষিপ্ত সব আমাদের জন্য ইজি হয়ে যাবে। দেখো এখানে সংক্ষিপ্ত এবং রচনামূলক একসাথে লিখলাম কেন? কারণ এখানে সংক্ষিপ্তে যে প্রশ্নটা তোমার আছে সেটা আবার রচনামূলকে দিয়ে দিতে পারে, আবার এটা যদি রচনামূলকে আসে, রচনামূলকের প্রশ্ন মতো মনে হয়, তাহলে এটা আবার সংক্ষিপ্তে দিয়ে দেবে। এটাই কিন্তু আমাদের বোর্ড কিন্তু করে থাকে। তো যাই হোক, আমরা এখানে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাবো যে কোন স্টেপে কি কাজ করতে হয়, সেটা আর কি বুঝাবো, ঠিক আছে। আমরা যদি স্টেপ যদি একটু মনে রাখতে পারি, স্টেপ ধরো যদি 3টা 4টা 5টা হয়, তাহলে এই স্টেপগুলো যদি এই 4টার মধ্যে অন্ততপক্ষে যদি 2টারও স্টেপ জানা থাকে, তাহলে কিন্তু আমাদের জন্য পরীক্ষার হলে কিছু না পারলেও ওই 2টা স্টেপ লেখা দিলেও কিন্তু মোটামুটি মার্কস কিছুটা হলেও পাওয়া যাবে, ঠিক আছে। তো আমরা স্টেপ বাই স্টেপগুলো বোঝানোর চেষ্টা করব। এখানে টোটাল হচ্ছে 3টা স্টেপে করতে হয় ম্যাথটা। তো আমরা এখানে প্রথম যে স্টেপটা, তোমরা আবার পরীক্ষা হলে কেউ কিন্তু স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 লেখার কোনো দরকার নেই। জাস্ট এখানে আমি বোঝানোর জন্য তোমাদেরকে এখানে স্টেপ কথাটা লিখতেছি। তো স্টেপ 1 এ লিখবো কি, যে প্রথমত আমাদের যেই এটা একটা দ্বিপদী রাশি, ঠিক আছে। ব্র্যাকেটের ভিতরে এখানে কয়টা পদ? 2টা পদ, তাহলে মানে এটা একটা দ্বিপদী রাশি। তো এই দ্বিপদী রাশির তোমার দেখতে হবে এটা ধনাত্মক নাকি ঋণাত্মক। কি দেখে বুঝবো? পাওয়ার দেখে। পাওয়ারটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? দেখতে পাচ্ছি যে +11 আছে, তার মানে এখানে কিন্তু ধনাত্মকের সব মানে ফর্মুলা এখানে ইউজ হবে। তো প্রথমত আমরা এখানে দেখতে পাইতেছি যে 2x² -1/4x আছে। দেখো তো আমাদের সূত্রে কোথাও কি মাইনাস দিয়ে করছিলা? ধনাত্মকের সূত্র কি, মেইন ফর্মুলা কি? a + x⁴n প্লাস দিয়ে, কিন্তু এখানে পরীক্ষার হলে তারা দিয়ে দিছে মাইনাস। তাহলে এখানে যদি মাইনাস দিয়ে দেওয়া থাকে, তাহলে কিন্তু এখানে তোমাকে অবশ্যই প্লাসে বানায় নিতে হবে। তো কিভাবে বানাবো? দেখো প্রথমে আমাদের কার মান? এর মান। তাহলে এটার সাথে মেইন ফর্মুলার সাথে কম্পেয়ার করো। এটা কি 2x², তারপরে কত আছে আমাদের এখানে x এর আগে কি আছে? প্লাস, কিন্তু এখানে এটাকে যদি x ধরবো, x এর ধরো এটা কি x ধরলো, কিন্তু x এর আগে এখানে তো মাইনাস, যেটা আমাদের মেইন ফর্মুলার সাথে কন্ট্রাডিকশন। তো এই জন্য আমরা এটাকে সাজায় নিব এই ফরম্যাটে। তাহলে কিভাবে সাজাবো? দেখো
যে প্রথমত স্টেপ 1 এ লিখবো যে 2x স্কয়ার এখান থেকে মাইনাসটাকে কমন নিয়ে নাও, তাহলে -1/4x এখানে আমরা প্লাস লিখতে পারি, যদি ব্র্যাকেটটাকে উঠায় দিই তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস। তাহলে এইভাবে দেখো এবার সাজাই নিলাম। দেখো এবার প্রথমটা হলো a এর মান, পরে হলো x এর মান কত -1/4x। দেখছো ছিল কি মানে প্রথমত ধরছিলাম কত x 1/4x, কিন্তু এখন সাজানোর কারণে হয়ে গেছে কি x এর মান -1/4x। ঠিক আছে, তো এত এর বিস্তৃতিতে স্টেপ 1 এ আমাদের ওই যে আমরা যে সাধারণ পদ বের করছি না, এটাই বের করব। বিস্তৃতিতে সাধারণ বা r প্লাস 1 তম পদ ইকুয়াল টু, ঠিক আছে। তো r প্লাস প্রথমত আমরা সূত্রটা আগে লিখি, তাহলে বুঝতে পারবা যে সাধারণ পদের ফর্মুলা হচ্ছে NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। এইটাই তো ছিল সাধারণ পদের ফর্মুলা ধনাত্মকের ক্ষেত্রে। তাহলে আমাদের এখান থেকে তো a প্লাস a x এবং n এর মান তো জানাই আছে, খালি বসায় দাও সাধারণ পদের ফর্মুলায়, তাহলে তো হয়ে যায়। n এর মান এটার জন্য কত 11 CR এর মান হচ্ছে 2x স্কয়ার, তারপর হচ্ছে n মাইনাস r মানে 11 মাইনাস r, x এর মান এটার জন্য কত -1/4x টু দি পাওয়ার r। ঠিক আছে, এই যে আমরা সাধারণ পদের ফর্মুলায় বসাইলাম। ঠিক আছে, এখন আসো আমরা এটাকে এখানে কিছু একটা ক্যালকুলেশন করতে হবে। তো কি ক্যালকুলেশন করব দেখি, যে 11 CR লিখলাম, এই যে ব্র্যাকেটগুলো আমরা সরায় দিব মানে উঠায় দিব। উঠানোর আগে দেখো ব্র্যাকেটের বাইরে আবার কিছু একটা পাওয়ার হিসেবে আছে, তা উঠায় দিলে পাওয়ারটা কি হবে, ভিতরে যতগুলো উপাদান আছে তার সাথে গুণ হয়ে যাবে। তাহলে গুণ করে দিলে কি হবে, 2 এর উপর পাওয়ার এসে পড়বে 11 মাইনাস r, x এর উপর পাওয়ার যেহেতু 2 আছে 2 আর 11 মাইনাস r একসাথে গুণ হবে। আর এখান থেকে আমাদের ব্র্যাকেটটাকে যদি উঠায় দিই, তাহলে ব্র্যাকেটের ভিতরে দেখো তো আমাদের এখানে মেইন উদ্দেশ্য কি, এখানে আমাদের মেইন উদ্দেশ্য চলক এবং সহগটাকে পৃথক করে দেওয়া। তাহলে দেখো এই যে আমরা এখানে গুণ করলাম, গুণ করলে এখানে চলকের অংশ কতটুকু আর ধ্রুবকের অংশ বা সহগের অংশ কতটুকু। দেখো এই যে 2 টু দি পাওয়ার 11 মাইনাস r, 2 কি সার্বজনীন একটা সংখ্যা না, তাহলে সংখ্যা যে কোনো সংখ্যাই তো ধ্রুবক, তাহলে ধ্রুবকের অংশ সেপারেট, এই যে চলকের অংশ সেপারেট। এবার ব্র্যাকেটের ভিতরে সেম একই কাজটাই করব, ধ্রুবকের এবং চলকের অংশটা সেপারেট করব। তাহলে বলো তো এখানে আমাদের ধ্রুবকের অংশ কি হবে, আমরা দেখতে পাইতেছি যে 4, কিন্তু 4টা কি অবস্থায় আছে, হর অবস্থায়। তো আমি যদি এটাকে সেপারেট করি তাহলে লব লাগবে না, কত হবে 1। আর আমরা কি শুধুমাত্র জানি যে 1/4ই হচ্ছে ধ্রুবক, -1/4 কি ধ্রুবক হতে পারে না? অবশ্যই পারে। ঠিক আছে, সকল ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাই হচ্ছে এক একটা ধ্রুবক। তো তাহলে আমরা এখানে যদি সেপারেট করি তাহলে মাইনাসটা সহকারে সেপারেট করতে হবে, -1/4 উপরে পাওয়ার কি আছে r, আর এখানে এক্সটাকে যদি সেপারেট করি, এক্সটা তো তাহলে হর অবস্থায় আছে, লব লাগবে না। এই দেখো 1 কে আমরা ভাঙে কি দুইটা পার্টে ভাগ করতে, 1 × 1, একটা 1 দিলাম ধ্রুবকের সাথে, একটা 1 দিলাম x এর সাথে, একই তো কথা। তাহলে এবার আসো 11 CR 2 টু দি পাওয়ার 11 মাইনাস r x টু দি পাওয়ার 2 দ্বারা গুণ করে দাও 22 মাইনাস 2r, আর এখানে -1/4r, আর এখানে r দ্বারা যদি গুণ করে দিই তাহলে x এর উপরে পাওয়ার r হবে। এবার দেখো এই চারটা অংশে এই 11 CR বাদে বাকি চারটা অংশে কিন্তু ধ্রুবক কোনটা, এই 2 টু দি পাওয়ার 11 মাইনাস r আর -1/4r, আর চলকের অংশ এটা। দেখো দুইটা অংশ কিন্তু আলাদা আলাদা অবস্থায় আছে, সেপারেট অবস্থায়, এক করে দিই মানে ধ্রুবকের অংশ ধ্রুবকের সাথে রাখি, চলকের অংশ চলকের সাথে। তাহলে দেখো এখানে ধ্রুবকের অংশটা ধ্রুবকের সাথে নিয়ে আসলাম, এইটাকে ধ্রুবকের সাথে নিয়ে আসলাম, আর চলকটাকে চলকের কাছে নিয়ে গেলাম। আচ্ছা দেখো তো এই যে এক্সটা আছে, আচ্ছা এক্সটা কোথায় আছে, x টু দি পাওয়ার r, এটা কিন্তু নিচে আছে। ঠিক আছে, নিচে আছে, তাহলে উপরে কি 1, লব হচ্ছে 1। আর এই যে x টু দি পাওয়ার 22 মাইনাস 2r, এটা কি অবস্থায় আছে, এটার লব নাকি হর, এটা কিন্তু লব অবস্থায় আছে, নিচে কিন্তু মনে মনে আমাদের এটার সাথে 1 গুণাকার আছে। তাহলে আমরা যদি গুণ করে দেই তাহলে কি পাই, 11 CR 2 টু দি পাওয়ার 11 মাইনাস r, তাহলে গুণ করে দিলে এই x টু দি পাওয়ার 22 মাইনাস 2r টা উপরে যাবে আর x টু দি পাওয়ার r টা নিচে আসবে। দেখো দোনোটার ক্ষেত্রে কিন্তু ভিত্তি কিন্তু সেম, x এবং x। তা ভিত্তি যদি সেম হয় তাহলে ভাগের সময় কি হয়, পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় না। তাহলে আমরা এখানে যদি বিয়োগ করে দিই 11 CR 2 টু দি পাওয়ার 11 মাইনাস r -1/4, তাহলে বিয়োগ করে দাও 22 মাইনাস 2r আর মাইনাস এই নিচেরটার পাওয়ার কত r। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে কি হইতেছে 11 CR 2 টু দি পাওয়ার 11 মাইনাস r -1/4 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার 22 মাইনাস
টু আর আর দুটোটার আগে কিন্তু মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে কত হয় 22 মাইনাস 3r। এতটুকু পর্যন্ত আমরা ক্যালকুলেশন রেখে দিব। এই গেল হচ্ছে আমাদের স্টেপ 1 এর কাজ। আমরা বলছিলাম তোমাদেরকে যে 3টা স্টেপ এখানে করতে হয়, তাহলে দ্বিতীয় স্টেপটা আমরা দেখি। তো দ্বিতীয় স্টেপটা হচ্ছে স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2 তে আমরা কি করব, দেখো এখানে কি বলছে যে x⁷ এর সহগ নির্ণয় করো। স্টেপ 2 তে একটা বাংলা কথা আছে, সেই বাংলা কথাটা হচ্ছে যদি r+1 তম পদে বিদ্যমান থাকে, কি বিদ্যমান থাকে দেখি। এই যে বাংলা কথাটা লিখলাম, এই বাংলা কথা সব ম্যাথে যত ধরনের সংক্ষিপ্ত এবং রচনামূলক আছে সব ম্যাথে কিন্তু আমাদের এই বাংলা কথাটা একইভাবে ইউজ হবে। তাহলে r+1 তম পদ কোনটা, এই যে আমরা যে এটা বের করলাম না, r+1 তম পদ কি বের করছো, এই যে এইটা। এই পদে যদি আমাদের কি বিদ্যমান থাকে, প্রশ্নে যেটা চাইছে x⁷ এর সহগ বিদ্যমান থাকে, এখানে এটাই লিখে দিব x⁷ সহগ বিদ্যমান থাকে, তবে তাহলে বিদ্যমান থাকার মানে কি, এখানে দেখো r+1 তম পদে তুমি চলকের পদ কোনটা, এই যে এইটা x⁻22 - 3r, আর এখানে x⁷, দুটোটার কি ভিত্তি সেম না, x বিদ্যমান থাকা মানে বোঝানো হইতেছে যে ওইটার x এর পদ সমান সমান যেটা বিদ্যমান থাকে সহগটা x⁷, সব ম্যাথে একই। তাহলে আমরা এখানে দেখো নিচের থেকে কিন্তু এই ভিত্তি কিন্তু কাটাকাটি যেতেছে, তাহলে কি থাকে, পাওয়ার থাকে কিন্তু। তাহলে আমরা 7টাকে আমরা এই পাশে নিয়ে আসি আর 3rটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে 22 থেকে 7 বাদ দিলে 15 = 3r, অর্থাৎ 3 দ্বারা 15কে ভাগ দিলে 5, অর্থাৎ r এর মান পাইতেছি 5। এই rটা আমরা এখানে বসায় দিব, সুতরাং 5 + 1 বা 6তম পদে x⁷ এর সহগ বিদ্যমান থাকবে, ঠিক আছে। অর্থাৎ আমাদের আলটিমেটলি 6তম পদে আমাদের x⁷ এর সহগটা বিদ্যমান থাকবে। এবার হচ্ছে স্টেপ নাম্বার 3, এটাই আমাদের লাস্ট স্টেপ। স্টেপ 3 থেকে কি করব, এই যে এখান থেকে যে r এর মানটা পাইছি, এই r এর মানটা আমাদের এই যে এখানে বসাও তো, x⁻22 - 3r, এখানে r এর মান কত, 5, r এর মান 5 বসাও, সরি এটা 5 হবে, হ্যাঁ r এর মান 5 এখানে বসালে কত হয়, 3 × 5 = 15, 22 থেকে 15 বাদ দিলে কত, 7, x⁷ চাইছে কি, x⁷ এর সহগ নির্ণয় করো। সহগটা নির্ণয় করতে বলছে, সহগ কোনটা, চলকের সাথে যেটা থাকে এটাই তো সহগ, এই যে এটা না সহগ। তাহলে এখানে r এর মানটা বসাই কি পাইতেছি, x⁷ এর সহগ নির্ণয় করতে মানে কি, এই যে এটা মানটা বের করতে বলছে। তাহলে এটার মধ্যে কি কি কোন মানটা নাই, r এর মানটা নাই, r এর মান তো মাত্রই বের করলাম, এখানে বসায় দাও, লিখবো। সুতরাং x⁷ এর সহগ সমান সমান 11c, r এর মান মাত্র বের করছে 5, বসায় দাও 5, 2 ^ 11 - r মানে 11 - 5, তারপর কত, -1/4⁵। এটার মধ্যে কিন্তু বসাবো না, কারণ এইটার সহগটা নির্ণয় করতে বলছে, এইটা নির্ণয় করতে বলে না কিন্তু, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত রাইখা দিলে আমাদের অ্যান্সার হবে। তোমরা যদি আরো বেশি ক্যালকুলেশন করতে চাও কোনো সমস্যা নাই, 11c তুমি 11c5 এটা তুমি ক্যালকুলেটরে বসাও একটা ভ্যালু পাবা। 2 ^ 11 থেকে 5 বাদ দিলে 6, তারপরে এখানে 5 দ্বারা ভিতরে গুণ করলে এটা একটু বেশি বড় হয়ে যায়, তার চেয়ে বলো বেটার হচ্ছে জাস্ট কেবল মান বসে শেষ করে দেওয়া, ঠিক আছে। এই 3টা স্টেপে আমাদের সব রচনামূলকের ম্যাথগুলো করতে হবে, একদম ইজি, ঠিক আছে। আমি আরো 2-3টা দেখাবো, তারপর বলবো যে বাকি ম্যাথগুলো তোমার হুবহু সেম নিয়মে। ধন্যবাদ। এরপর নেক্সট আসো 2 নাম্বারটা, এটাও কিন্তু সেম অ্যান্সার হবে। 2 + 2x + 1/6x⁻10 এর বিস্তৃতিতে আমাদের x বর্জিত পদের মান বের করো, ঠিক আছে। তো ওকে, x বর্জিত পদের মান বের করতে বলছে। তো x বর্জিত পদ, এটা একটু কিন্তু ভিন্নতা আছে, এটা আমরা পরে বুঝাইতেছি। তার আগে তুমি আগে বলো তো, এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? অবভিয়াসলি ধনাত্মক, কারণ পাওয়ারটা কি ধনাত্মক মানে +10, তার মানে এখানে ধনাত্মক দ্বিপদী উপপাদ্যের ফর্মুলাগুলো ইউজ হবে। ওকে, তো স্টেপ 1 সেম ওই যে আগেরটার মতোই। দেখো তো এখানে প্লাস অলরেডি আছে, আগেরটা কি ছিল, মাইনাস। তুমি কি এই ফরম্যাটে সাজায় নিছিলা, a + x⁴n এর ফরম্যাটে সাজায় নিছিলা। এবার কি সাজানো লাগবে, কারণ অলরেডি কিন্তু প্লাস আছে। তাহলে এটার সাথে এটা কম্পেয়ার করো, কম্পেয়ার করলে a এর মান কত, 2x, x এর মান কত, 1/6x, প্লাসের মতোই আছে, n এর মান 10। তো এবার আসো ওই আগেরটার মতোই সেম হুবহু 2x + 1/6x⁻10 এর বিস্তৃতিতে
সাধারণ বা আর প্লাস ওয়ানতম পদ ইকাল টু, সূত্র কি ওই যে এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, এই ফর্মুলাতেও তো ইউজ করবো। তাহলে ইউজ করো, এন এর মান কত, এটার জন্য 10 সি আর, এর মান কত, এটার জন্য 2x, তাহলে 2x টু দি পাওয়ার n এর মান যেহেতু 10 মাইনাস আর, x এর মান হচ্ছে 1/6x টু দি পাওয়ার r। তাহলে আমরা এই ফরম্যাটে সাজাই নিলাম, মানে মানগুলো বসাইলাম, ক্যালকুলেশন করো। আচ্ছা, ব্র্যাকেট আমাদের ভাঙতে হবে, তাহলে ব্র্যাকেটের ভিতরে যা আছে তার সাথে পাওয়ারটা দ্বারা গুণ হয়ে যাবে। তাহলে গুণ করো আলাদা আলাদা ভাবে, 2 টু দি পাওয়ার 10 মাইনাস আর, x টু দি পাওয়ার 10 মাইনাস আর। তাহলে এখান থেকেও দেখো ব্র্যাকেটের ভিতরে কি চলকের অংশ আর ধ্রুবকের অংশটা সেপারেট করতে হবে। তাহলে সেপারেট করলে কি সেপারেট হবে, দেখো 1/6টা সেপারেট হলো আর 1/x টা সেপারেট হলো, 1/x টু দি পাওয়ার r, 10 cr 2 টু দি পাওয়ার 10 মাইনাস আর, x টু দি পাওয়ার 10 মাইনাস আর। এবার r দ্বারা, আচ্ছা r এর মতোই রাখলাম। আচ্ছা, একটা কাজ করি, দেখো এখানে ধ্রুবকের অংশ কোনটা হলো, এইটা আর এইটা। ধ্রুবকের অংশগুলো আমরা একসাথে লিখি, একসাথে নিয়ে আসি, আর চলকের অংশগুলো চলকের কাছে নিয়ে যাই, x টু দি পাওয়ার 10 মাইনাস আর, আর r দ্বারা ভিতরে গুণ করে দাও x টু দি পাওয়ার r। তো আমরা দেখতে পাইতেছি যে এখানে যে দুইটার জন্যই দেখো ভিত্তি কি x, তাহলে এই x এর পদটা আমাদের কোথায় আছে, অ্যাকচুয়ালি উপরে আছে, আর x এর পদটা এখানে কোথায় আছে, নিচে আছে, হরে আছে। এটা যেহেতু লবে আছে তাহলে লবকে উপরে নিয়ে গেলাম, তাহলে x টু দি পাওয়ার 10 মাইনাস আর, x টু দি পাওয়ার r। দেখো দুটোটার জন্য ভিত্তি কিন্তু সেম, ভিত্তি যদি সেম হয় পাওয়ার কি হয়, ভাগের সময় বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা বিয়োগ করি, 10 cr 2 টু দি পাওয়ার 10 মাইনাস আর, 1/6 টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার 10 মাইনাস আর, যেহেতু ভাগের সময় মাইনাস হয় মাইনাস, আর এটার উপরে পাওয়ারটা দিয়ে দিব, 10 cr 2 টু দি পাওয়ার 10 মাইনাস আর, 1/6 টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার 10 মাইনাস, দুটোটার আগে কিন্তু মাইনাস, আর যোগ দিলে কত হবে, 2r। তো স্টেপ 1 শেষ, ওই আগেরটার মতো। এবার স্টেপ 2, ওই যে বলছিলাম যে যদি r প্লাস 1তম পদে বিদ্যমান থাকে, বাংলা কথাটা সবার জন্যই সেম, বিদ্যমান থাকে তবে, তবে কথাটাও থাকতে হবে, কি বিদ্যমান থাকে, x বর্জিত পদ, x বর্জিত পদ। আচ্ছা দেখো তো এবার x বর্জিত পদের ব্যাখ্যাটা দেই। যেমন ধরো আমাদের ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে। এখন এই যে এটা কিন্তু একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। তো দেখো তো এখানে কোথাও কিন্তু x কিন্তু মিসিং আছে। তো প্রথমে কিন্তু আমাদের x² আছে, পরেরটাতে x আছে, কিন্তু পরেরটাতে x নাই। কিন্তু তুমি এখানে একটু যাচাই করলে দেখো তো x এর পর কত থেকে শুরু হয়েছে, 2, পরেরটা কত, 1। তার মানে বুঝতে পারতেছি যে বাম থেকে যত ডানে যেতেছে তত কিন্তু আমাদের কমতেছে 1 করে, x এর পর 1 করে কমতেছে। তাহলে x এর পর যদি আরো 1 কমে যায়, তার মানে কি এখানে কি x টু দি পাওয়ার 0 হবে না, 1 যদি কমে যায় 1 এর সাথে 1 বিয়োগ করলে তো 0 আসে। তাহলে আমরা কি শিখছিলাম যে কোনো কিছুর পাওয়ার 0 মানে, উপরে পাওয়ার 0 মানে কত, অলওয়েজ 1। তাহলে দেখো তো এই c এর সাথে কি 1 কি সুপ্ত অবস্থায় আছে না, এই 1টার পরিবর্তে কি x টু দি পাওয়ার 0 লিখতে পারি। যদি তোমাকে বলে যে এখানে x এর পদটা নিয়ে আসো, তাহলে নিয়ে আসতে পারবো না x টু দি পাওয়ার 0 আকারে। এই x টু দি পাওয়ার 0 আকারের পদটাকেই বলা হয় বর্জিত পদ কিংবা মুক্ত পদ, দুইটা শব্দ। বর্জিত মানে এটাকে আমি অ্যাকসেপ্ট করি না, বর্জিত পদ, অথবা মুক্ত পদ, তাকে মুক্ত করে দিলাম, এরকম জিনিসটা, ঠিক আছে। তো তাহলে আমাদের বিষয়টা হচ্ছে এটাই যে x বর্জিত পদ মানে হচ্ছে x টু দি পাওয়ার 0, ঠিক আছে। তাহলে x কোন পদে, r প্লাস 1তম পদ, কোনটা বের করছি, এটা না r প্লাস 1তম পদ, এখানে x এর পদ আছে না, এই যে এটা হচ্ছে x এর পদ। তো এই x এর পদ বিদ্যমান থাকা মানে x এর পদ সমান সমান r প্লাস 1তম কি বিদ্যমান থাকবে, x বর্জিত পদ, তার মানে x টু দি পাওয়ার 0। দুটোটার জন্য x কাটাকাটি, তাহলে 10 মাইনাস 2r ইকুয়াল টু 0। 2rটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে 2 যদি এই পাশে আসে, 10 কে 2 দ্বারা ভাগ করলে 5, তাহলে r এর মান পাইতেছি 5। সুতরাং এই r এর মানটা এখানে বসায় বলো যে 5 প্লাস 1 বা 6তম পদে x বর্জিত পদ বিদ্যমান। এই হলো আমাদের স্টেপ 2। এবার আসি স্টেপ 3। স্টেপ 3 থেকে আমরা কি করব, তার আগে দেখি তো r এর মান কত বের করছি, 5। ওকে, 5টা আমরা এই r প্লাস 1তম পদে বসাবো। তো এখানে r এর মান 5, 5 দুগুণা 10, 10 থেকে 10 বাদ দিলে কত, 0। তাহলে এইটা কি x টু দি পাওয়ার 0। তাহলে এই x টু দি পাওয়ার
জিরো এর সহগটা আমরা নির্ণয় করব, মানে এই পদটা বাদ দিয়ে আমরা এইটা নির্ণয় করব। তাহলে নির্ণয় করতে কি লাগবে, ওই যে আগের ম্যাটটার মতো খালি আর এর মানটা বসায় দাও। তাহলে এখানে কথাটা লিখতে হবে, কি চাইছে, x বর্জিত পদ যেহেতু চাইছে লিখবো কথাটা x বর্জিত পদ ইকুয়াল টু, এখানে আর এর মান কত পাইছি 5, 2 টু দি পাওয়ার 10 মাইনাস 5 1/6 টু দি পাওয়ার 5। এই এতটুকু পর্যন্ত রেখে দিলেই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো যে এখন বাকি বাকি ম্যাথগুলো আমরা একটু হালকা পাতলা হেজ দিয়ে দিয়ে দেবো, তাহলে তোমাদের জন্য বুঝতে ইজি হবে। ঠিক আছে, তো ধন্যবাদ। পরের ম্যাথটাও তো আমরা দেখি ভাই রে ভাই। আচ্ছা আচ্ছা, নেক্সট দেখো আমাদের যে ম্যাথটা আছে, এবার বলো তো এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক? অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা সূচক, কারণ পাওয়ার কি ধনাত্মক। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু সেম। তো অনেকটা দেখো এবার কি আছে দেখো তো, ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমাদের এখানে মাইনাস আছে। তো ওই যে প্রথমে এক নাম্বারটাতে যে করলাম মাইনাস দিয়ে, তাহলে মাইনাস থাকলে কি করতে হবে, ওই যে a প্লাস এক্স টু দি পাওয়ার n এর ফরম্যাটে সাজায় নিতে হবে। তাহলে কিভাবে সাজাবো, আসো স্টেপ নাম্বার 1। তাহলে কি লিখবো, যে 2x আগে প্লাস দিয়ে নিব, সূত্রের এই প্লাসটা দিয়ে নিব, তারপর এখানে জাস্ট কেবল মাইনাস 4x টা কমন নিয়ে নাও, তাইলেই হয়ে যাবে আমাদের। এবার বলো তো এর মান কত, 2x, x এর মান কত মাইনাস 1/4x, n এর মান কত 12। তাহলে কি লিখবো, যে এত এর বিস্তৃতিতে সাধারণ বা r প্লাস 1 তম পদ ইকুয়াল টু, সূত্র কি, ওই যে ওটাই NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। n এর মান এখানে কত 12cr, এর মান কত 2x টু দি পাওয়ার n এর মান কত 12 মাইনাস r, x এর মান কত মাইনাস 1/4x টু দি পাওয়ার r। ঠিক আছে, তো 12cr, এবার ব্র্যাকেটটাকে উঠা দাও, ভিতরে গুণ করে দাও, 12 মাইনাস r x টু দি পাওয়ার 12 মাইনাস r। এবার একইভাবে সেপারেট করো, এখানে ধ্রুবকের অংশ কোনটা হবে, মাইনাস সহকারে 1/4 টু দি পাওয়ার r, আর চলকের অংশ মাইনাস সহকারে 1/x টু দি পাওয়ার r সেপারেট করলাম। এবার আসো আমরা ধ্রুবকের অংশ ধ্রুবকের কাছে নিয়ে আসি, ওই আগের ম্যাথগুলোর মতোই, x টু দি পাওয়ার 12 মাইনাস r 1/x টু দি পাওয়ার r। ওকে, 12cr টু দি পাওয়ার 12 মাইনাস r মাইনাস x টু দি পাওয়ার 12 মাইনাস r, r দ্বারা ভিতরে গুণ করে দাও, তাহলে x টু দি পাওয়ার r। তাহলে কি হইতেছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি উপরে আছে, তাহলে উপরে গুণ করো, উপরে হয়ে যাবে, আর x টু দি পাওয়ার r তো নিচেই আছে। তাহলে আমরা তো আগের মতোই বলতেছি যে পাওয়ার যদি তোমার ইয়া হয়, এটা কি বলে, ঘাত যদি আমাদের সেম হয়, সরি ভিত্তি যদি সেম হয়, তাহলে গুণের ভাগের সময় কি হবে, মাইনাস পাওয়ার কি হবে, মাইনাস হবে। তাহলে মাইনাস দিয়ে নিলাম, আর নিচেরটার পাওয়ার কত r, তাহলে 12cr টু দি পাওয়ার 12 মাইনাস r মাইনাস 1/4 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার 12 থেকে আর যোগ করলে কত 2r, তাহলে পেয়ে গেলাম। এবার আসি স্টেপ 2, হ্যাঁ স্টেপ 2 কত হবে, ওই যে যদি r প্লাস 1 তম পদে কি বিদ্যমান থাকে, x বর্জিত পদ, যে প্রশ্ন চাইছে, যে প্রশ্ন বর্জিত পদ বিদ্যমান থাকে, তবে তাহলে x বর্জিত পদ r প্লাস 1 তম কোনটা, এই যে x এর পদটা লিখবা x টু দি পাওয়ার 12 মাইনাস r 2r ইকুয়াল টু x বর্জিত পদ মাত্রই তো বললাম x টু দি পাওয়ার 0, x বর্জিত পদ মানে তো এইটাই, নিচের x কাটাকাটি, তাহলে 12 মাইনাস 2r ইকুয়াল টু 0। তাহলে 2r টাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, 2 দ্বারা ভাগ করলে r এর মান কত পাইলাম 6, তাহলে 6 এখানে বসাও, সুতরাং 6 প্লাস 1 বা 7 তম পদে x বর্জিত পদ বিদ্যমান থাকবে। তাহলে আর এর মানটা এখানে বসাও, তো আর এর মান কত 6, 6 দুগুণা 12, 12 থেকে 12 বাদ দিলে কত x টু দি পাওয়ার 0। তাহলে x টু দি পাওয়ার 0 কি বের করতে বলছে, বর্জিত পদের মান। তাহলে এটার পদের মান বলতেছে যে এটার সহগের মানটা বের করতে। তাহলে আর এর মানটা ওই যে আগের ম্যাথগুলোর মতো বসায় দাও, যে স্টেপ নাম্বার 3 তে করব কি, যে x বর্জিত পদ ইকুয়াল টু 12c, আর এর মান কত 6 2 টু দি পাওয়ার 12 মাইনাস 6 মাইনাস 1/4 টু দি পাওয়ার 6। এই এতটুকু পর্যন্ত রেখা দিলে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে নেক্সট আসো আমাদের 11/x স্কয়ার x মাইনাস 1/x টু দি পাওয়ার 2। এটা একটু ব্যতিক্রম। কেন ব্যতিক্রম দেখো, কারণ ব্র্যাকেটের আগে কিন্তু 11/x স্কয়ার আলাদাভাবে দেওয়া আছে। তাই এখন আমরা কোনটা নিয়ে কাজ করব, অনেকে প্রশ্ন করতে পারো যে আমরা কি
তাহলে এই 11/x² দ্বারা ভিতরে আগে গুণ করব? নো। কারণটা কি? কারণ দেখো আমাদের এখানে কিন্তু করতেছে আমরা দ্বিপদী বিস্তৃতি, মানে দুইটা পদ নিই। তুমি এখন যদি এটা গুণ করতে হয়, এটার উপরে তো আমাদের পাওয়ার আছে 2, তাহলে তোমাকে আগে পাওয়ারটা আগে ভিতরে মানে সূত্রের মাধ্যমে ফেলাইতে হবে। কোন সূত্রে যায়? a - b হোল স্কয়ারের সূত্রে। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র কি? a² - 2ab + b²। তাহলে বলো তো পদ কয়টা হবে? 3টা। কারণ কি? পাওয়ার হচ্ছে কত? 2। যদি তোমাকে যদি বলে পদ সংখ্যা কয়টা হবে, 2 এর সাথে 1 যোগ করলে তো 3। তার মানে এখানে 3টা পদ হইতেছে। 3টা পদ দিয়ে কিন্তু আমাদের এই চ্যাপ্টারের নাম নাকি দ্বিপদী, দুইটা পদ নিয়ে। তার মানে আমরা কাজ করব কিন্তু শুধুমাত্র ব্র্যাকেটের ভিতরে যে দুইটা পদ থাকবে তাকে নিয়ে এবং এর উপর পাওয়ারটাকে নিয়ে। ঠিক আছে? তো এখন আমরা দেখতে পাইতেছি যে এখানে মাইনাস আছে, তার মানে কি এদিকে ধনাত্মক পূর্ণ সংখ্যা সূচক দ্বিপদী উপপাদ্যটা কাজে লাগবে। তো আমাদের এখানে আমরা স্টেপ নাম্বার 1 এ লিখব যে ওই যে আগে ম্যাথগুলোর মতো ওই যে 11/x² x, এখানে মাইনাস আছে আগে প্লাস করে নিব। তাহলে মাইনাসটা কমন নিয়ে নাও, -1/x। এত এর বিস্তৃতিতে সাধারণ বা r+1 তম পদ ইকুয়াল টু কি সূত্র? NCR a টু দি পাওয়ার n - r x টু দি পাওয়ার r। তাহলে n এর মান এটার জন্য কত? 2cr। ও কোথায় অ্যাপ্লাই করবে? ব্র্যাকেটের ভিতরে নাকি 11/x² এর মধ্যে? 11/x² কিন্তু আমাদের এখন কোনো গ্রহণযোগ্য হবে না, এটা যা আছে তার মতোই থাকবে। অ্যাপ্লাই করব আমরা এইটাতে। তাহলে এটার জন্য এর মান কত? x, x এর মান -1/x, n এর মান 2। তাহলে 2cr এর মান কত? x, x টু দি পাওয়ার n - r মানে 11 - r আর কি x টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার r মানে -1/x টু দি পাওয়ার r। ওকে, আচ্ছা দেখো এখানে আমরা দেখতে পাইতেছি যে এই আচ্ছা এখানে আমাদের কি আছে? -1/x, তাই না? আচ্ছা -1/x যদি থাকে, আচ্ছা এখানে আমরা ব্র্যাকেটের ভিতরে দেখো তো, সরি এটা তো সূত্রে ফেলেছি। এখন আমরা ক্যালকুলেশন করব। এই 2cr টাকে আমরা আগে আনি, 11/x² টাকে পরে নিই, x টু দি পাওয়ার 11 - r। ব্র্যাকেটটাকে আমরা সরাই দিব। তাহলে কি করতে হবে? ব্র্যাকেটের ভিতরে যা আছে তাকে সেপারেট করতে হবে। সেপারেট কি করব? ধ্রুবকের এবং চলকের অংশ। তাহলে এখানে ধ্রুবকের অংশ যদি সেপারেট করি, মাইনাসটা সহকারী কি হবে? এখানে কিন্তু কোনো নাই, ধ্রুবক দেখতে পাইতেছি না, কিন্তু মনে মনে 1 আছে না? তাহলে -1 টু দি পাওয়ার r আর 1/x টু দি পাওয়ার r সেপারেট হবে। তাহলে 2cr এখানে ধ্রুবক কোনটা হবে? 11। আর চলকের অংশ সেপারেট করলে কি? 1/x², x টু দি পাওয়ার 11 - r। আর এখানে কত হবে? x টু দি পাওয়ার 1/x টু দি পাওয়ার r, r দ্বারা গুণ করলে। তাহলে দেখো তো এখানে কি হইতেছে আমাদের? এখানে এই x² আর x টু দি পাওয়ার r গুণ দিলে কি হবে? x টু দি পাওয়ার 2r গুণ দিলে, ঠিক আছে? আর এখানে x টু দি পাওয়ার 11 - r, ঠিক আছে? তাহলে এবার দেখো ভিত্তি কিন্তু সেম, তাহলে ভাগের সময় কি হবে? পাওয়ার বিয়োগ হয়ে যাবে, 11 - r - 2r। তাহলে হইতেছে কত? 2cr 11 × x টু দি পাওয়ার 11 - 3r, ঠিক আছে? তাহলে পেয়ে গেলাম। এবার আসো আমাদের স্টেপ 2। স্টেপ 2 তে কি করব? যে যদি r+1 তম পদে কি x মুক্ত পদ, ওই যে আমি বললাম না যে x মুক্ত পদ আর x বর্জিত পদ একই কথা, মুক্ত পদ বিদ্যমান থাকে, তবে এই r+1 তম পদ কোনটা? x টু দি পাওয়ার 11 - 3r। আর এখানে মুক্ত পদ কোনটা? x মুক্ত পদ মানে x টু দি পাওয়ার 0। তাহলে আমরা কি করব? আচ্ছা আমার এখানে সম্ভবত ভুল হয়েছে কোথাও। আচ্ছা আমার এখানে একটু ভুল হয়েছিল যে 11/x², x এর এখানে NCR মানে 2cr, তারপর হচ্ছে x টু দি পাওয়ার n - r মানে 2 - r, আর x টু দি পাওয়ার r মানে -1/x টু দি পাওয়ার r। আচ্ছা এখানে একটু ভুল হয়েছিল, 2cr থেকে আমরা আগে নিয়ে আসি 2cr, আর 11/x² এটাকে পরে নিই x টু দি পাওয়ার 2 - r, আর এখানে r দ্বারা ভিতরে গুণ করলে সেপারেট করে দিব একবারে 1 টু দি পাওয়ার r 1/x টু দি পাওয়ার r, ঠিক আছে? 2cr 11 থেকে আগে নিয়ে আসি, তারপরে এখানে দেখো ধ্রুবক কোনটা হবে? ধ্রুবক হচ্ছে 11 আর -1 টু দি পাওয়ার r। হ্যাঁ, এটাকে এটার মতো রাখলাম। তারপর আসো এখানে 1/x² থাকতেছে, এখানে x টু দি পাওয়ার 2 - r, আর এখানে কি থাকতেছে? 1/x টু দি পাওয়ার r।
আর দ্বারা ভিতরে যদি গুণ করে দিই 2cr 11 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার আর, আর এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হয় আমাদের এখানে যে ওকে আচ্ছা আমরা এখানে তারপর কি দেখতে পাইতেছি 1/x² x। আচ্ছা এখানে যদি আমরা উপরে গুণ করি তাহলে কি হইতেছে x টু দি পাওয়ার 2 মাইনাস r, আর এখানে যদি গুণ করে দিই x টু দি পাওয়ার 2 ইনটু x টু দি পাওয়ার r, তাহলে এখানে দেখতে পাইতেছি যে 11 ইনটু মাইনাস 1 টু দি পাওয়ার r x টু দি পাওয়ার 2 মাইনাস r, আর এই যে দেখো দুটোটার জন্য ভিত্তি কি সেম, তাহলে পাওয়ার কি হবে যোগ হবে x টু দি পাওয়ার 2 প্লাস r। তাহলে কি হইতেছে আমরা এখন যেহেতু ভিত্তি সেম ভাগের সময় কি হবে পাওয়ার বিয়োগ হয়ে যাবে, তাহলে 2 উপরেরটা যা আছে তার মতোই বিয়োগ 2 প্লাস আর, সামনে তো মাইনাস ছিল তাহলে কি হবে মাইনাস দ্বারা এটাকে গুণ করলে 2 প্লাসে মাইনাসে মাইনাস আর, তাহলে আমাদের এখানে থাকতেছে কি 2cr 11 ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার আর x টু দি পাওয়ার 2 আর 2 কাটাকাটি কিন্তু, আর 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 যোগ করলে কত মাইনাস 2r, তাহলে এখানে কত হইতেছে সরি ভুল হয়েছিল এখানে x টু দি পাওয়ার মাইনাস 2r টু দি পাওয়ার x টু দি পাওয়ার 0, তাহলে এখানে কত হইতেছে x x কাটাকাটি, তাহলে মাইনাস 2r টু দি ইকুয়াল টু 0, মাইনাস 2টাকে উপাশে 0 এর উপাশে নিলে 0 বাই মাইনাস 2 অর্থাৎ r এর মান কত 0, তাহলে সুতরাং 0 প্লাস 1 বা 1তম পদে x মুক্ত পদ বিদ্যমান থাকবে। স্টেপ নাম্বার 3, তাহলে x মুক্ত পদ, তাহলে x এর মানটা বসায় দাও, x এর মান এই যে এখানে 0 বসালে দেখো r এর মান r এর মান যদি 0 আসে তাহলে কত পুরোটা 0 না, তাহলে এটাকে x টু দি পাওয়ার 0 অর্থাৎ x মুক্ত পদের মান হচ্ছে x টু দি পাওয়ার 0, তাহলে এখানে বসায় দাও 2c0 11 ইনটু মাইনাস 1 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এবার দেখো আমরা এখানে তিনটা প্রশ্ন লিখছি যে 2x² মাইনাস এত বিসিতে x বর্জিত পদটি বের করো, দেখো সবগুলো কিন্তু আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা সূচক, বিসিতে x বর্জিত পদটি বের করো, তাহলে এটা বের করতে পারবো অবশ্যই তোমরা, ওই যে আগের ম্যাথগুলো যা করেছি সেম হুবহু, এইখানে মাইনাস থাকলে কি করবা প্লাসে নিয়ে নিবা, প্লাস ফরম্যাটে বানিয়ে নিবা, এর মান নির্ণয় করো। দেখো এখান থেকে আমাদের যদি আসে ক্যালকুলেশন করে এরকম যে 12c6 মাইনাস 1 টু দি পাওয়ার 6 2 টু দি পাওয়ার 11 মাইনাস 6 এরকম যদি থাকে, ঠিক আছে, তো এইটা তারপর হচ্ছে মানটা বের করবো, এটাই বলছে যে এর মান নির্ণয় করো এক্সট্রা প্রশ্ন, কিন্তু ওই যে লাস্ট এন্ডিং যেটা আছে ওটাই, ঠিক আছে। তা আসো এবার আমাদের নেক্সট যে প্রশ্নটা, এত বিস্তৃত মধ্যপদ কয়টি এবং এদের মান বের করো, তাহলে মধ্যপদ কয়টি এটা বের করো তো একদম ইজি, তাহলে মধ্যপদ কি দিয়ে দেখবো যে এটা কি জোড় নাকি বিজোড়, যেহেতু এটা বিজোড় হলে মধ্যপদ কয়টি হয় বলছিলাম দুইটি, তাহলে দুইটি বের করার ফর্মুলা কি হবে এই 17 প্লাস 1/2 মানে 17 প্লাস 1/2 17 প্লাস 3/2, তাহলে কত হয় 18/2, মানে 18কে 2 দ্বারা ভাগ করলে 9 আর 17 20কে 2 দ্বারা ভাগ করলে কত 10, 9 আর 10তম পদ হচ্ছে আমাদের মধ্যপদ এবং এদের মান নির্ণয় করতে বলছে, তাহলে মান নির্ণয় করা মানে কি ওই যে সাধারণ পদ বের করা, এটার মানে হচ্ছে সাধারণ পদ বের করা, সাধারণ পদের ফর্মুলা কি NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r, এটা আমাদের বের করা মানে হচ্ছে এর মান নির্ণয় করা, কারণ দেখো এখানে কিন্তু r এর মানটা কিন্তু আমাদের অজানা, তাহলে বলো তো এই যে এইটার জন্য সাধারণ পদটা কি হবে x মাইনাস n এর মান কত 17c, r এর মান বের করা মানে হচ্ছে যে 9 এবং 10 এখান থেকে r এর মানটা বের করে আনা, তাহলে 9 সাধারণ পদ আরেকটা মানে কি r প্লাস 1তম পদ না, r প্লাস 1তম পদ, তাহলে এখান থেকে r এর মানটা এই 9 এর জন্য কেমনে বের করতে পারি, 9 থেকে তুমি 1 নিয়ে নাও তাহলে থাকে কত 8, এই 8 হচ্ছে আমাদের r এর মান, r এর মানটা তাহলে এখানে বসায় দিবা n মাইনাস r x টু দি পাওয়ার r, এই যে এটার জন্য বসায় দিবা, তাহলে বসায় দিলে আমাদের যে মানটা পাবো ওইটাই। 10 এর জন্য এবার r এর মানটা বের করে আনো তো, r প্লাস 1 এর সাধারণ পদের জন্য, তাহলে কত হবে 9 প্লাস 1, 10 এর থেকে 1 তুমি বের করে আনলা আর থাকে কত 9, তাহলে এই 9টা হচ্ছে r এর মান, এখানে r এর জায়গায় খালি বসায় দিলেই তাই এই মানটা বের হয়ে যাবে, ঠিক আছে। মান নির্ণয় করা মানে হচ্ছে সাধারণ পদ বের করা, ঠিক আছে। তারপরে আসো ওই যে এটা কিন্তু সেম হুবহু x বর্জিত পদে মান বের করা, ওই যে x টু দি পাওয়ার 0 আগের ম্যাথগুলোর মতো সেম হুবহু, তো আশা করি এগুলো পারবা, এটা আমি আর দেখাইলাম না, ঠিক আছে। আরেকটা প্রশ্ন বাকি রয়ে গেছে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এটাই সেই আমাদের লাস্ট ম্যাথ এই চ্যাপ্টারের জন্য, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা সূচক দ্বিপদী উপপাদ্যের জন্য এটা আমাদের লাস্ট ম্যাথ।
পরবর্তী নেক্সট এপিসোডে আমরা ঋণাত্মক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাহলে এত বিস্তৃতি প্রথমত আমাদের দেখতে হবে এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক। অবশ্যই ধনাত্মক, কারণ কি পাওয়ারটা কি ধনাত্মক। এত এর বিস্তৃতিতে 21তম পদ এবং 22তম পদ পরস্পর সমান হলে তাহলে এখানে কি লিখবো যে 1 + 11 টু দি পাওয়ার এর বিস্তৃতিতে 21তম পদ বা এখান থেকে আমরা এখন বের করবো সাধারণ পদ। আমি কি বলছিলাম না যে সাধারণ পদ এর আরেকটা নাম হচ্ছে r+1তম পদ, বের করছিলাম না? তাহলে আমাদের এখানে r+1টা এখানে অ্যাপ্লাই করে এখান থেকে r এর মানটা বের করে আনতে হবে। তাহলে 21তম পদ বা 21 থেকে তুমি একটা তুমি বের করে আনো, তাহলে থাকে কত 20। এই 20টা হলো আমাদের ওই যে r+1 এর r এর মান। তাহলে এততম পদ ইকুয়াল টু, তাহলে এই সাধারণ পদের সূত্র কি যে NCR, n এর মান কত এটার জন্য 44 CR এর মান কত 1 টু দি পাওয়ার n - r মানে 44 - r, x এর মান কত x টু দি পাওয়ার r। তাহলে c এ 1 এর উপর পাওয়ার যাই হোক না কেন 1ই, তাহলে থাকে x টু দি পাওয়ার r। তারপরে আসো আমাদের এখানে 22তম পদ। ও সরি, r এর মান এখানে কত, r এর মান বলছি না 20, সরি 20, এখানে হচ্ছে আমাদের r এর মান 20, হ্যাঁ 20, এখানে 20। তারপরে এবার আসো 22তম থেকে তুমি r+1টা বের করে আনো। তো 22 থেকে তুমি একটা তুমি প্লাস আকারে লেখো, তাহলে থাকে কত 21। তাহলে 21 হচ্ছে আমাদের r এর মান। এততম পদ এই সাধারণ পদের সূত্রে বসাও, সাধারণ পদের সূত্র কি NCR। তাহলে n এর মান এটার জন্য কত 44 CR, এটার জন্য r এর মান কত 21, এর মান তো 1ই, 1 টু দি পাওয়ার 44 মাইনাস r মানে 21, x টু দি পাওয়ার r মানে 21। তাহলে 44 C 21, 1 এর উপর পাওয়ার যাই হোক না কেন 1ই, আর x টু দি পাওয়ার 21। ঠিক আছে, এই গেল আমাদের কি বের করতে বলছে, এততম পদ পরস্পর সমান হবে, এটা কিন্তু একটা শর্ত। তাহলে শর্ত মতে 21তম পদ এবং 22তম পদ। 21তম পদ কত 44 C 20, x টু দি পাওয়ার 20, এটার মান কত পাইছো 44 C 21, x টু দি পাওয়ার 21। যেহেতু আমাদের শর্ত চাইছে পরস্পর সমান হলে, এই জন্য সমান চিহ্ন হয়েছে। তাহলে 44 এর অংশটাকে আমরা এই পাশে নিয়ে আসি, 44 C 21 আর x টু দি পাওয়ার 20 ওই পাশে নিয়ে যাই, x টু দি পাওয়ার 20। তাহলে 44 C 20, 44 C 21, এখানে 21 কে 20 দ্বারা ভাগ করলে কত x থাকে। এখানে আমরা সরাসরি 7/8 লিখে দিব। এটা একটু মানে ক্যালকুলেশনটা একটু জটিল, তো এই জন্য তোমরা জাস্ট কেবল একটু মুখস্থ স্বরূপ x = 7/8টা বসাই দিবে, তাইলে হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত যা ম্যাথ বোঝানো হয়েছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। নেক্সট এপিসোডে আমরা ঋণাত্মক অংশ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।